সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের হিস্ট্রি ক্লাস শুরু হয়েছিল। ঠিক আছে, আমরা মিডিয়েভাল হিস্ট্রির পার্টটা শুরু করেছিলাম। ওকে, তো আমরা মুঘল এম্পায়ার অর্থাৎ মুঘল সাম্রাজ্যের ইতিহাস পার্ট শুরু করেছিলাম। ফার্স্ট পার্টে আমরা বাবর এবং তোমার হুমায়ুন নিয়ে আলোচনা করেছি। তার কারণ মুঘল এম্পায়ার বিশাল বড় একটা টপিক। ঠিক আছে, ওটা পার্টে না আলোচনা করলে অনেক তথ্য আছে যেগুলো মানে বাদ চলে যাবে, সেহেতু আমরা পার্টে করাচ্ছি। ঠিক আছে, তো আজকের পার্টে আমরা আকবর, ঠিক আছে, এবং তোমার জাহাঙ্গীর নিয়ে আলোচনা করব, এবং নেক্সট পার্টে শাহজাহান এবং তোমার ঔরঙ্গজেব, অর্থাৎ তিনটে পার্টে কিন্তু টোটাল মুঘল এম্পায়ারটাকে আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসেসগুলো তোমরা দেখবে। আই হোপ তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। ওয়েট, আকবর। আকবর দ্য গ্রেট নামে পরিচিত একজন সম্রাট বা রাজা। ঠিক আছে, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ইতিহাসে, ঠিক আছে, সবচেয়ে একজন বিখ্যাত ব্যক্তিত্ববান একজন সম্রাট। ঠিক আছে, যদি দেখবে মুঘল সাম্রাজ্যের যে ইতিহাস তোমরা যদি পড়ো, যে সমস্ত সম্রাট বা রাজাদের নাম তুমি পাবে, তাদের মধ্যে যদি বলা হয় যে না কে সবচেয়ে ভালো ছিল, ঠিক আছে, সবচেয়ে ভালো মানে সমস্ত দিক দিয়ে, ঠিক আছে, কার রাজত্বকালে সমস্ত দিক থেকে উন্নতি হয়েছে, মানে এখন তো এই ভালো রাজা নামে কে পরিচিত, তাহলে হবে আকবর দ্য গ্রেট। ঠিক আছে, আকবর দ্য গ্রেট দুজন দেখবে, একটা হচ্ছে তোমার অ্যানসিয়েন্ট হিস্ট্রি আর একটা হচ্ছে তোমার মেডিয়েভাল হিস্ট্রি। দুজন কিন্তু রাজাদের আমরা না পাই যাদেরকে বলা হয় দ্য গ্রেট, যেমন হচ্ছে আকবর দ্য গ্রেট। ঠিক আছে, একটা হচ্ছে আকবর দ্য গ্রেট আর একটা কি বলা হয় অশোকা। ঠিক আছে, অশোক দ্য গ্রেট। তো দুজনকে কিন্তু বলা হয়। তো গ্রেট বলার অবশ্যই কারণ আছে, তাই না? তারা তো কিছু তো তাদের অবদান আছে, এই কারণে তাদেরকে তো মহান বলা হচ্ছে, তাই না? তো দেখো 1556 তার যে শাসন কার্য যে সালটা, সেটা শুরু হচ্ছে 1556, অর্থাৎ হুমায়ুন মারা যাওয়ার পর। তার বাবা হুমায়ুন মারা যাওয়ার পর থেকে তার মানে যে শাসন কর্যার যে যাত্রাটা, সেটা কিন্তু শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে দেখো 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, তো তিনি পরিচিত ছিলেন জালাল উদ্দিন মোহাম্মদ। ঠিক আছে, তাহলে তার প্রকৃত নাম ছিল হচ্ছে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। ঠিক আছে, তিনি আকবরটা কিন্তু তার আসল নাম না। ঠিক আছে, তো তার প্রকৃত নাম হচ্ছে তোমার জালাল উদ্দিন মোহাম্মদ, এটা মনে রাখবে। ওকে, যেমন হচ্ছে বাবরের প্রকৃত নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এরকম কিন্তু প্রকৃত নামগুলো পরীক্ষা আঁকস। এখানে যেই ডেটাগুলো তোমাদের বলবো প্রত্যেকটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কোনো ডেটা ছাড়া যাবে না। ঠিক আছে, জন্মসাল 1542 সালে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আহ, যদি বলো যে কোথায় জন্মগ্রহণ করে, তাহলে হচ্ছে সিন্ধুর তোমার অমরকোট। ঠিক আছে, সিন্ধুর অমরকোটে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন, এখানে তোমরা দেখতে পারবে জন্মস্থান। মাতা কে ছিলেন না হামিদা বানু বেগম এবং পিতা ছিলেন হুমায়ুন। ঠিক আছে, একটু আগে তোমরা জানলে যে হুমায়ুন হচ্ছে তার পিতা। হুমায়ুন মারা যাওয়ার পর মাত্র 5 বছর বয়সে, দেখো লেখা আছে 5 বছর বয়সে যোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে আকবরের বিদ্যা শুরু হয় এবং তোমার তারা তাকে বর্ণ পরিচয় করাতে কিন্তু ব্যর্থ হন। ঠিক আছে, এবং খুব অল্প বয়সে, ঠিক আছে, খুব অল্প বয়সে বলতে মাত্র 13 বছর বয়সে তিনি কিন্তু রাজত্ব বা এই যে তোমার শাসন ভার তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। তার কারণ খুব অল্প বয়সে তাকে শাসনভার নিতে হয়েছিল, তার কারণ তার বাবা ওই সিঁড়ি থেকে কিন্তু পড়ে মারা গিয়েছিল। ঠিক আছে, ওকে, গ্রন্থাগারের সিঁড়ি থেকে। তো আকবর শব্দের অর্থ কি? আকবর শব্দের অর্থ হচ্ছে তোমার মহানতম। ঠিক আছে, সিন্ধুর অমরকোট একটু আগে বললাম, একটা হিন্দু রাজপুত পরিবারের রাজা বীর সালের প্রাসাদে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। ওকে, নেক্সট দেখো অভিষেক। দেখো অভিষেক তার হয় মানে রাজা হিসেবে বা সম্রাট হিসেবে তার অভিষেক হয় 1555 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সব হিন্দের যুদ্ধে 22শে জানুয়ারি জয়ী হয়ে হুমায়ুন দিল্লি দখল করলে আকবরকে পাঞ্জাবের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করা হয় এবং হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু এবং অনুচর বৈরাম খান, ঠিক আছে, আকবরের অভিভাবক হিসেবে কিন্তু নিযুক্ত হন। তার কারণ তার বয়স ছিল খুবই ছোট। আকবর খুবই ছোট ছিল যখন যখন সে শাসনভার গ্রহণ করে, তখন তার বয়স ছিল মাত্র 13 বছর বয়স, এবং ওই সময়ে সে তো অত রাজ্যপাট বোঝে না, তাই না? তাহলে অবশ্যই তাকে একজন অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে, মানে তাকে সমস্ত রাজ্যপাট সামলানো, একটা রাজ্য সামলানোর মতো মুখের কথা না যে না এই ব্যাপার সামলে নিলাম। যেমন যদি বলি প্রধানমন্ত্রী, ঠিক আছে, পিএম, প্রাইম মিনিস্টার হওয়া বা প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করা তো মুখের কথা না, তাই না? একটা বাচ্চাকে তুমি যদি প্রাইম মিনিস্টার আসনে বসিয়ে দাও, তাহলে কি সে পারবে? কখনোই পারবে না। তাকে যদি তাকে করতে হয়, যদি কোনো পরিস্থিতি আমি জাস্ট বলছি, তাহলে কিন্তু তাকে অবশ্যই একজন পাশে তাকে দেখিয়ে দেওয়ার মতো কিন্তু মানুষ কিন্তু লাগবে। সেটাই কাজ করতেন কিন্তু, ঠিক আছে, সেই অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন কিন্তু বৈরাম খান। ঠিক আছে, এবং বৈরাম খান ছিলেন আকবরের সেনাপতি। ঠিক আছে, নেক্সট দেখো 1556 খ্রিস্টাব্দে 27শে জানুয়ারি হুমায়ুনের মৃত্যু হয়। অবশ্যই কিন্তু এই ডেটটা মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষা আসে। এবং তখন নাবালক আকবর পাঞ্জাবের গুরুদাসপুরের 15 মাইল পশ্চিমে গালানৌড নামক স্থানে আফগানদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন। তোমাদের নোটসগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক আছে, যেন তোমরা গল্পের মতো করে বুঝতে পারো। অনলাইনের ফরম্যাটে করিনি, তারপর এটা ডিটেলস নোটস, ডিটেলস
বোঝার পর তোমরা কিন্তু এরপরও কিন্তু নোট পাবে, সেটা হচ্ছে তোমার সাজেস্টিভ নোট, যেগুলো তুমি পয়েন্ট পয়েন্ট দেখলে কিন্তু করতে হবে। আর এইগুলো একদম সুন্দর করে তোমার পয়েন্ট টু পয়েন্ট করা আছে, যা তোমরা রিলেট করতে পারো গল্পের আকারে, ঠিক আছে? অনেকটা ক্ষেত্রে কিন্তু বানানো হয়েছে। ওকে, হুমায়ুনের মৃত্যু সংবাদ তোমার পাওয়া মাত্রই অভিভাবক বৈরাম খান 1556 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি কালানোডে একটি ইটের বেদি তৈরি করে এবং সেখানে আকবরের অভিষেক সম্পন্ন করে তাকে দিল্লির সম্রাট হিসেবে ঘোষণা করেন, ঠিক আছে? এবং তখন আকবরের বয়স ছিল কত? 13 বছর 14 মাস, ঠিক আছে? 4 মাস, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, ঠিক আছে? 13 বছর 4 মাস, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। ওকে, বৈরাম খান তার তোমার খানান উপাধি দিয়ে উজির বা প্রধানমন্ত্রীর দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয়, মানে সম্রাটের দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয়। খুব অল্প বয়সে তিনি কিন্তু মানে সেটা পান। ওকে, এবং এখানে বিভিন্ন রকম ছোট ছোট ডেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলো আমি ক্লাসের মাঝে বলে দেবো, তোমার একটু নোট করতে থাকবে। ওকে, নেক্সট দেখো, তৎকালীন তার রাজনৈতিক অবস্থা কেমন ছিল আকবরের সময়কার না? হুমায়ুনের মৃত্যু সংবাদ পূর্ব ভারতের তোমার সুলতান যে আদিল শাহ, শের শাহের ভাইপো, ঠিক আছে, এর হিন্দু সেনাপতি হিমু দিল্লি দখল মানে করে নিয়ে মহারাজা বিক্রমাদিত্যের নাম নিয়ে স্বাধীন হিন্দু রাজা কিন্তু হিসেবে দিল্লির শাসনে কিন্তু বসেন। ওকে, মানে বিভিন্ন রকম কিন্তু তোমার এবার দেখো হুমায়ুন মারা যাচ্ছে মানে কি, একজন সম্রাটের পতন ঘটছে, এবং আকবর, ঠিক আছে, আকবর মাত্র 13 বছর 4 মাস বয়সে, এই বয়সে সে তাকে রাজা করা হচ্ছে, তাই না? তাকে রাজা করা হচ্ছে, সে তো সকলেই বুঝতে পারছে যারা এদের শত্রু, যারা, ঠিক আছে, যারা চাইছে মানে দখল করতে, তারা তো চেষ্টা করবে যে না এর বয়সে মানে সুযোগ নিয়ে, ঠিক আছে, কোনো রকম ভাবে হামলা করে বা আক্রমণ করে তার সমস্ত মানে রাজ্যপাট কেড়ে না। তো সেটাই হচ্ছে নেক্সট কিন্তু আকবর সম্রাট মানে হওয়ার পর, তার অভিষেক হওয়ার পরে কিন্তু দেখো পানিপথের যে সেকেন্ড অর, পানিপথ মনে রাখবে, পানিপথ যে সেকেন্ড অর সেটা কিন্তু তোমার হচ্ছে 1556 সালে 5ই নভেম্বর। ডেটটা মনে রাখবে, অনেক সময় ডেটটাও কিন্তু দেয়, যদি একটু হার্ড করে প্রশ্ন তাহলে ডেটটা কিন্তু থাকে। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তোমার 1556 সালে, ঠিক আছে, 5ই নভেম্বর। কার মধ্যে হচ্ছে? হিমু, ঠিক আছে, হিমু এবং তোমার বৈরাম খানের। বৈরাম খানের নেতৃত্বে, যেহেতু মানে আকবর নামেই ছিল, ঠিক আছে, নামেই সে সম্রাট, কিন্তু সেই সময়টা পরিচালনা করছিল বৈরাম খান, সেহেতু এখানে বৈরাম খানের কথাই কিন্তু আমরা জানবো। ওকে, যদি অপশনে যদি বৈরাম খান থাকে সেটাও ঠিক, যদি আকবর থাকে সেটাও কিন্তু ঠিক। ওকে, মানে রাজা ছিলেন আকবর, কিন্তু নেতৃত্ব দিচ্ছিলেন কে? বৈরাম খান। যেহেতু আকবর এই সমস্ত যুদ্ধ সম্পর্কে তত কিন্তু বুঝতে, মানে রাজ্যপাট বা রাজনীতি সম্বন্ধে কিন্তু অতটা বুঝতে শেখেনি, বয়সটা তার খুব কম ছিল, ঠিক আছে? তাহলে বৈরাম খান ছিলেন হচ্ছে আকবরের সেনাপতি। ওকে, বৈরাম খানের মধ্যে এই যুদ্ধে হিমু পরাস্ত হলে আকবর দিল্লি তোমার সিংহাসন হিসেবে মানে সিংহাসন কিন্তু দখল করে না। তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধে কাদের কাদের মধ্যে হয়েছিল? হিমু বা বৈরাম খান বা আকবর বলতে পারো। এই যুদ্ধে হিমু কিন্তু পরাস্ত হয়, এবং তোমার দ্বিতীয় পানিপথের যুদ্ধে তোমার আকবর একদম সম্পূর্ণভাবে দিল্লির সিংহাসন কিন্তু দখল করেন। ওকে, নেক্সট চলো। ওকে, তাহলে এই যে যুদ্ধটা দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এখানে যদি বৈরাম খান না থাকতো তাহলে কিন্তু এই যুদ্ধটা কখনই কিন্তু আকবর, ঠিক আছে, আকবর কিন্তু তোমার জয়লাভ করতে পারতেন না, ঠিক আছে? বৈরাম খানের নেতৃত্বে কিন্তু জয়লাভ তিনি করেন, ঠিক আছে? এখানে দেখো একটা পয়েন্ট লেখা আছে, 1556 থেকে 60 খ্রিস্টাব্দে এই সময়কালের মধ্যে আকবর বৈরাম খানের প্রভাবাধীন হয়ে রাজত্ব করেন। তাহলে এই সময়কালটা কিন্তু তোমার আকবর কিন্তু নিজস্বতা কিন্তু ছিল না, তিনি বৈরাম খানের নেতৃত্বে কিন্তু তার প্রভাবিত হয়ে তার সমস্ত কথা অনুসারে কিন্তু তিনি তার রাজ্যপাটটা সামলেছিলেন। ওকে, এবং 1560 খ্রিস্টাব্দে বৈরাম খান হজ যাত্রার সময়, ঠিক আছে, এক আততায়ীর হাতে কিন্তু নিহত হন, মানে একজন আননোন পার্সনের হাতে কিন্তু নিহত হন, বিভিন্ন রকম শত্রু, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু বৈরাম খান নিহত হন। এবং বৈরাম খান নিহত হওয়ার পরে কিন্তু কিন্তু আকবর, ঠিক আছে, বৈরাম খান এর বিধবা স্ত্রী সেলিমা বেগমকে বিবাহ করেন, ঠিক আছে? তাহলে দেখো কে মারা যাচ্ছে না? বৈরাম খান একজন অপরিচিত কোন একজন ব্যক্তির সাথে হাতে কিন্তু মারা যাচ্ছেন, এবং আকবর কিন্তু বৈরাম খানের বিধবা স্ত্রী সেলিমা বেগমকে বিবাহ করেন এবং বৈরাম খানের পুত্র আব্দুল রহিম খানকে, ঠিক আছে, পুত্রের স্নেহ কিন্তু পালন করে। তাহলে তার যে বিধবা স্ত্রী, বৈরাম খানের যে বিধবা স্ত্রী সেলিমা বেগমকে বিবাহ করেন কে? আকবর বৈরাম খানের মারা যাওয়ার পর, এবং তার পুত্র কিন্তু তার নিজের পুত্রের মতো কিন্তু স্নেহ করেন বা মানুষ করেন। ওকে, নেক্সট দেখো 1560 সাল থেকে তোমার, ঠিক আছে, 1560 থেকে 1568 এর মধ্যে আকবর তার ধাত্রীমাতা, মানে যার কাছে তিনি বড় হয়েছে, ঠিক আছে, মহাম আং এবং তার একটি চক্রের নিয়ন্ত্রণ কিন্তু ছিলেন। এই চক্রে ছিলেন তোমার মহাম আং এবং তার পুত্র আদম খাঁ, ঠিক আছে। রাজ দরবারের কিছু মন্ত্রীরা ছিল, ঠিক আছে। ঐতিহাসিক স্মিথ এই ঘটনাকে তোমার অন্তঃপরিকা শাসন বলেছেন, এটা অতটা ইম্পর্টেন্ট না, স্কিপ করতে পারো। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দেবো, সেগুলো পড়তে হবে, ঠিক আছে। এরপর আকবর 20 বছর বয়সে সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব কিন্তু তাহলে
পরীক্ষা দিতে আসে যে কত বছর বয়সে আকবর মানে একদম নিজস্ব, ঠিক আছে, নিজস্বতার মাধ্যমে টোটাল মানে শাসনভার তুলে নেন, তাহলে হচ্ছে 20 বছর বয়সে, ঠিক আছে, 20 ইয়ার বয়সে কিন্তু তিনি সমস্ত যে শাসনভার তিনি নিজস্ব দায়িত্বে কিন্তু তুলে নিয়েছিলেন। এর আগে কিন্তু বৈরাম খানের নেতৃত্বে তিনি চলছিলেন। ওকে, এবার দেখো ব্যাপারটা কি বলতো, এবার বৈরাম খান যদি না মারা যেতেন তাহলে কিন্তু আকবর কিন্তু তার নেতৃত্বাধীনেই কিন্তু রাজ্যভার সামলাতেন। কিন্তু কি হয় বলতো, অনেক সময় কি বলো, কিছু কিছু সময় থাকে যে নিজে রেসপন্সিবিলিটি পড়ে যায়, ঠিক আছে। তো বৈরাম খানের মারা যাওয়ার পর কিন্তু মানে আকবর দেখেন যে না, কিছু তো করার নেই আমার কাছে, যে আমাকে আমার পাশে যে মানুষটা ছিল সে তো মারা গেছে, আমাকে তো নিজস্বতা করতে হবে, তাই না, না তো এত বড় একটা সাম্রাজ্য তো ধ্বংস হয়ে যাবে। সেহেতু কিন্তু আকবর নিজের চেষ্টায় বিভিন্ন রকম ভাবে কলা কৌশল শিখে, ঠিক আছে, তিনি কিন্তু আবার নিজের মতো করে রাজ্যপাট কিন্তু শুরু করেন, ঠিক আছে। 1564, ঠিক আছে, এই সাল দেখো রানী দুর্গাবতীকে পরাজিত করে গান্ডোয়ালা তোমার জয় করেন। বিভিন্ন রকম জয়ের ইতিহাস কিন্তু আমরা পাবো আকবর, ঠিক আছে। 1568-তে তোমার উদয় সিংহকে পরাজিত করে চিতোর দখল করেন, ঠিক আছে। এরপর কিন্তু শুরু হচ্ছে আকবরের রাজ্য জয়ের কিন্তু ইতিহাস। পর পর বিভিন্ন রকম রাজা যে ছোট ছোট যে তোমার রাজত্ব ছিল, ঠিক আছে, দিল্লির আশেপাশে এলাকাগুলোই, সেগুলো তারা কিন্তু বিভিন্ন রকম তোমার জয়লাভ করে, ঠিক আছে, সেই যুদ্ধে। 1572 দেখো তোমার গুজরাট জয় করে, ঠিক আছে, কান্ডালা যে বন্দর, যেটাকে আমরা বলি শুল্ক ও মুক্ত বন্দর বা ট্যাক্স ফ্রি তোমার তোমার পোর্ট, ঠিক আছে, সেটা কিন্তু তোমার জয়লাভ করেন। ওকে, এবং দেখো গুজরাট জয়কে সৈন্য করে রাখার জন্য আকবর ফতেহপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বুলন্দ দরওয়াজা কিন্তু নির্মাণ করেন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এবং মধ্যযুগের এমন একটি নিদর্শন যার কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান, ঠিক আছে, সবচেয়ে কিন্তু বড় দরজা এই যে তোমার ফতেহপুর সিক্রিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা, মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটা, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। এবং এতে বাইবেলের একটি তোমার আগাগোড়া করা আছে, ঠিক আছে, মানে মানে গড়াই করা আছে। এই সময় তোমার আকবর ফতেহপুর সিক্রি নগরটি নির্মাণ করে এবং তোমার আগ্রা থেকে ফতেহপুর সিক্রিতে তার রাজধানী কিন্তু স্থাপিত করে, ঠিক আছে। তাহলে তার যে তোমার রাজধানী সেটা তোমার আগ্রা থেকে তোমার ফতেহপুর সিক্রিতে কিন্তু স্থানান্তর করেন। ওকে, জায়গার আগের নাম ছিল সিক্রি এবং ফতে শব্দের অর্থ হচ্ছে তোমার বিজয়, ঠিক আছে। নেক্সট দেখো, সিক্রিতে একজন বিখ্যাত সুফি সাধক সেলিম চিস্তি একজন তোমার তোমার কুটিরে বাস করতেন, যার নাম অনুসারে রাজকুমার জাহাঙ্গীরের নাম রাখা হয়েছিল সেলিম, ঠিক আছে। এগুলো ছোট ছোট রেট আছে, তোমরা পড়তে পারো, অতটা ইম্পর্টেন্ট না। ওকে, নেক্সট দেখো, 1574 সালে তোমার বাংলা শাসনকর্তা দাউদ খানকে তোমার পরাস্ত করে বাংলা দখল করে এবং তার সেনাপতি টোডরমল ছিলেন এই যুদ্ধে। ওকে, এবং নেক্সট তোমার পরের কাহিনী দেখো, মানে পরপর করে যদি সিকোয়েন্স ম্যাটারে তোমরা পড়ো তাহলে জিনিসগুলো কিন্তু মনে থাকবে, সেরকম করে কিন্তু সাজানো আছে নোটসটা, ঠিক আছে। 1576 থেকে 76 সালে 18ই তোমার জুন হলদিঘাটের যুদ্ধ হয়, মোস্ট ইম্পর্টেন্ট, এই যুদ্ধটা কিন্তু অনেকবার পরীক্ষা আসে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। হলদিঘাটে কিন্তু যুদ্ধ তোমার ঘটে এবং এই যুদ্ধে আকবর সেনাপতি মানসিং, মোস্ট ইম্পর্টেন্ট, মানসিং কে ছিলেন আকবরের সেনাপতি। অনেক সময় এরকম করে ঘুরিয়ে প্রশ্ন দেয়, হলদিঘাটের যুদ্ধে আকবর সেনাপতি কে ছিলেন, ঠিক আছে। ও মানসিং মেবারের রাজা, ঠিক আছে, রানা প্রতাপ সিংহকে তোমার পরাজিত করে, ঠিক আছে। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো, 1601 দক্ষিণ ভারতে তোমার ওসিওর গড়, ঠিক আছে, জয় করেন এবং এটি ছিল আকবরের শেষ রাজ্য জয়, ঠিক আছে। এবং 1625 সালে কিন্তু আকবর মৃত্যু কিন্তু ঘটে। বোঝা গেল। তাহলে এই যে তার জীবনে বিভিন্ন রকম যুদ্ধ, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে একটা ছক করে দেওয়া আছে সুন্দর করে, ঠিক আছে, আকবর রাজ্য জয়ের যে ইতিহাস, কোন কোন রাজ্য তিনি কোন সময় দখল করেন এবং সেই সময়কার মুঘল সেনাপতি কারা ছিল, সুন্দর করে ছকের আকারে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি পরপর করে পড়ে সময় নষ্ট করবো না, একবার তোমরা অবশ্যই দেখে নিও, নোটস তো পেয়ে যাবে, ঠিক আছে, একবার তোমরা পরপর করে দেখে নিও, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট আকবরের ধর্মনীতি। আকবর কি ধর্মনীতি প্রবর্তন করতেন বা আকবর কি ধর্ম তিনি মানে প্র্যাকটিস করতেন বা মেনে চলতেন, সেটা আমরা একটু নিয়ে আলোচনা করব। তার সময়কালে তোমার হিন্দু প্রজাদের ওপর যে তোমার আকবর 1563 খ্রিস্টাব্দে তোমার তীর্থঙ্করের তোমার মানে তীর্থকর, একটা হিন্দুদের উপর একটা জিজিয়া কর মানে দেওয়া হতো, সেটা তিনি রদ করেছিলেন। এটা সবচেয়ে ভালো একটা জিনিস, ঠিক আছে। মানে তোমার বাবর, ঠিক আছে, বাবর যেমন তোমার মানে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম নীতি কিন্তু তোমার প্রচলন করেছিলেন, যেটার কিন্তু তোমার আকবরের শাসনে কিন্তু সেগুলো কিন্তু বন্ধ হয়, ঠিক আছে, আকবরের সাথে। এই কারণে কিন্তু তাকে কিন্তু গ্রেট বলা হয়, একটা কারণ তুমি বলতে পারো। তিনি সমস্ত ধর্মের মানুষকে সম্মান করতেন, ঠিক আছে, সমস্ত ধর্মকে সম্মান করতেন এবং প্রত্যেকটা সবসময় প্রজাদের কিসে ভালো হবে, ঠিক আছে, কোন জিনিসটা করলে প্রজাদের ভালো হবে সেই জিনিসটা মাথায় রাখতেন, ঠিক আছে। কোনো রকম ধরে নাও কোনোবার যদি খরা হতো তাহলে ট্যাক্সটা কমিয়ে দিতেন, যে শুল্ক নেব না, এরকম বিভিন্ন রকম তার আমরা দেখতে পাই, ঠিক আছে। আকবর সময়কালের বিভিন্ন রকম নীতি কিন্তু আমরা দেখতে পাই। ওকে, তো দেখো, আকবর কুল বা সুলেহ কুল, যার অর্থ হচ্ছে তোমার পরম ধর্ম সহিষ্ণুতা নীতি কিন্তু গ্রহণ করেছিলেন, ঠিক আছে। এই ব্যাপারে তিনি তার গৃহ শিক্ষক তোমার মীর আব্দুল লতিফের দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন। তাহলে তার গৃহ শিক্ষক কে ছিলেন না, আব্দুল লতিফ।
মনে রাখবে, তাহলেই হবে, ঠিক আছে। এবং সুলেহ কুল এর আক্ষরিক অর্থ হচ্ছে সকলের জন্য শান্তি। ওকে, তীর্থকর রদ করেছিলেন, যেটা বললাম যে তীর্থে মানে হিন্দু ব্যক্তিরা দেখবে তীর্থে যায়, ঠিক আছে, বৃন্দাবন বা বিভিন্ন রকম জায়গায় কিন্তু তারা তীর্থ করেন, এবং প্রত্যেকটা ধর্মে কিন্তু তীর্থের ব্যাপারটা আমরা কিন্তু দেখতে পাই। যেমন মুসলিমদের মধ্যে আমরা দেখতে পাই ইসলাম ধর্মে মক্কা মদিনা তারা তীর্থ করতে যায়। তো যে সমস্ত হিন্দু ব্যক্তিরা তীর্থে যাবে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু একটা তীর্থ কর কিন্তু শুরু হয়েছিল মানে বাবরের শাসনকালে, ঠিক আছে। সেই যে তীর্থকর, ঠিক আছে, সেই তীর্থকরটা কিন্তু রদ করেন আকবর, সেটা হচ্ছে 1563। এই যে রিফর্মস গুলো, এই যে সংস্কারগুলো কিন্তু তাকে একজন প্রকৃত রাজা হিসেবে তৈরি করতে কিন্তু অনেক মানে তোমার সাহায্য করেছিল, ঠিক আছে। জিজিয়া কর হিন্দুর জন্য, ঠিক আছে, বলে দিই ব্যাপারটা, মানে ধর্মের উপর যে করটা নেওয়া হতো, যে না হিন্দু যারা তাদেরকে একটা ট্যাক্স দেওয়া হবে, ঠিক আছে। এটা কি বলবো, একটা ট্যাকটিক, ধর্মান্তরিত করণের একটা ট্যাকটিক, কনভার্সেশন একটা ট্যাকটিক, যে তারা তো ছিলেন ইসলাম, ঠিক আছে। আমি জাস্ট কনসাইজ ওয়েতে জিনিসটা বলছি, ঠিক আছে, জানার অবশ্যই দরকার আছে। তারা সবসময় চেষ্টা করতেন যেন সমস্ত যারা বেধর্মী যারা রয়েছে, বিধর্মী যারা মানুষ, খ্রিস্টান ধর্ম বা অন্য ধর্ম, তাদের কিন্তু কনভার্ট করার চেষ্টা করতেন, তাদের জন্য বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করা, এই যে ট্যাক্স তোমার দেওয়া, ঠিক আছে, এগুলো তো খারাপ, তাই না? সবার তো বাঁচার অধিকার আছে। তো তাদের উপর কিন্তু অধিক ট্যাক্স কিন্তু জারি করা হতো, তারা যেহেতু হিন্দু বলে। তো অমুসলিম মানে অমুসলিম প্রজাতি, যারা হিন্দু বলে কিছু না, মানে যে কোনো তোমার যারা মুসলিম নয়, ঠিক আছে, তাদের উপর কিন্তু একটা ট্যাক্স নেওয়া হতো, সেটা কথা কিন্তু বলা হচ্ছে। সেই জিজিয়া করটা কিন্তু রদ করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল 1564 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপরে আবার এই যে যে তোমার করগুলো বন্ধ করা হচ্ছে, এই করগুলো আবার ঔরঙ্গজেব, ঠিক আছে, ঔরঙ্গজেব একদম দেখতে পাচ্ছ লাস্ট মানে মুঘল রাজা, তিনি কিন্তু আবার এই করগুলো কিন্তু আবার নতুন ভাবে কিন্তু চালু করবেন, ঠিক আছে। এরপর আমরা জাহাঙ্গীরের ইতিহাসটা দেখবো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার শাহজাহান, তিনি কিন্তু যুদ্ধ টুদ্ধ ভালোবাসতেন না, তিনি এই যে স্মৃতিসৌধ এইসব নিয়ে তিনি থাকতেন, ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত আবার ঔরঙ্গজেবের যখন সূচনা হয়, তখন আমরা দেখতে পারবো এই যে এই সমস্ত যেগুলো খারাপ খারাপ যে তোমার সংস্কার, মানে এই যে কর, এই ব্যাপারগুলো কিন্তু তিনি আবার ভাবে প্রচলন করেন, আবার সেই রকম কিন্তু একটা আধিপত্য কিন্তু বিস্তার করেন, ঠিক আছে। জমিদান, আকবর চতুর্থ শিখ গুরু রামদাসকে 500 একর কিন্তু জমিদান করে। এই যে দান ধ্যান প্রথা, বিভিন্ন রকম ধর্মকে সম্মান করে, এগুলো কিন্তু তার যে নিদর্শন, তিনি যে কতটা সহানুভূতি মানুষ ছিলেন, ঠিক আছে, তার বিভিন্ন ধর্মের প্রতি বিভিন্ন রকম মানে জাতিভেদ বর্ণ বিশ্লেষণ না করে প্রত্যেকটা মানুষকে তিনি যে ভালোবাসতেন, ভালোবাসার যে বাণী, শান্তির যে বাণী, তিনি কিন্তু তার কর্মের মাধ্যমে কিন্তু দিয়ে গেছেন। প্রত্যেকটা কর্ম দেখবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। শিখ গুরু রামদাসকে 500 একর জমি দান করেন, এবং এখানে স্বর্ণ মন্দির নির্মাণ হয় অমৃতসর শহর, সকলেই পরিচিত গোল্ডেন টেম্পল যেটাকে আমরা বলি, ঠিক আছে, অমৃত শহরে, ঠিক আছে, অমৃতসর শহরে কিন্তু তোমার যে গোল্ডেন টেম্পল সেটা কিন্তু তোমার তৈরি হয়। এর জন্য জমিদান কি করেছিলেন না আকবর, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। বুঝতে পারছো আমি কেন বললাম, মানে আকবর দ্য গ্রেট বলার কারণগুলোই কিন্তু এটা, ঠিক আছে। নেক্সট দেখো আকবর সতীদাহ প্রথা, দেখো সতীদাহ মতো একটা প্রথা তিনি কিন্তু রদ করেন, ঠিক আছে, এবং প্রশাসনিক উদ্যোগে কিন্তু গ্রহণ করেন। দেখো আকবর সতীদাহ প্রথা রদ করেছিলেন, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আবার পরক্ষণে কোনো এমন রাজা চলে আসে, তিনি কিন্তু আবার সতীদাহ প্রথা চালু করেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, বিভিন্ন রাজারা চেষ্টা করে সমাজের সংস্কার করার জন্য, কিন্তু আবার বিভিন্ন রকম রাজা নিজের সুবিধার্থের জন্য, ঠিক আছে, নিজের আধিপত্য কায়েম করার জন্য কিন্তু আবার সেই যে কুপ্রথাগুলো কিন্তু আবার চালু করেন, এবং আবার একই রকম কিন্তু সমাজে যে বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি করেন, ঠিক আছে। নেক্সট ইবাদত খানা নির্মাণ করেন 1575 খ্রিস্টাব্দে আকবর ইবাদত খানা, ঠিক আছে, যেটা তোমার ধর্মীয় সভাঘর নির্মাণ করেন, ঠিক আছে। প্রথমে এর দ্বারা উন্মুক্ত ছিল কেবলমাত্র সুন্নি মুসলমানদের জন্য, ঠিক আছে, কিন্তু পরে তোমার 1578 খ্রিস্টাব্দে আকবরের উদ্যোগে ইবাদত খানা দ্বারা উন্মুক্ত করা হয় সকল ধর্মাবলম্বী মানুষদের জন্য, ঠিক আছে, মানে সকল ধর্মের মানুষের জন্য কিন্তু ধর্মীয় সভাঘর কিন্তু তিনি তৈরি করেন, ঠিক আছে। নেক্সট দেখো ইবাদত খানার প্রতিনিধি পুরুষোত্তম হিন্দু, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার হরিবিজয় সুরি এবং বিজয় সেন, মানে প্রতিনিধি কি কারা এগুলো দেখভাল করবে, ঠিক আছে, তিনি জৈন ধর্মের ছিলেন। দেখো প্রত্যেকটা ধর্মে কিন্তু রয়েছে হিন্দু, ঠিক আছে, হিন্দু, জৈন, ঠিক আছে, মুসলিম, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার খ্রিস্টান, মানে সর্বধর্ম যে সমন্বয়, এই যে বার্তা তিনি তার কর্মের মাধ্যমে কিন্তু তিনি দিতে, ঠিক আছে। এখানে তোমার যেগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো অবশ্যই একটু দেখে নিও, ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু অবশ্যই কিন্তু তোমরা জেনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো মজহর নামার ঘোষণা, যেটা তোমার 1579 খ্রিস্টাব্দে ইবাদত খানার ঘোষিত হয়, ঠিক আছে। মজহর নামা সর্বধর্ম সমন্বয়, যেটা আমি বললাম যে প্রত্যেকটা ধর্মের যে সমন্বয়, তিনি সবসময় চেষ্টা করছেন প্রত্যেকটা ধর্মকে এক করার, কখনো তিনি বিচ্ছেদ বা তোমার মানে বিভেদ কিন্তু তিনি ঘটার নিচে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, এই যে বিভেদ যে ব্যাপারগুলো আমরা বর্তমান সময় কিন্তু দেখতে পারি, ঠিক আছে, বিভিন্ন রাজনৈতিক মহলে, তো তিনি সবসময় চেষ্টা করছেন প্রত্যেকটা ধর্মের মানুষকে সমন্বয়ের বাণী দেওয়া, ঠিক আছে, শান্তির বাণী দেওয়া। এই রাজকীয় আদেশপত্রে আবার নিজেকে রাষ্ট্রের যে ধর্মীয় প্রধান ইমাম ই আদিল বলে কিছু ঘোষণা করেন, ঠিক আছে। নেক্সট দেখো তিনি একটা ধর্ম প্রচার করেন, ঠিক আছে, সেটা হচ্ছে তার নিজস্ব ধর্ম, ঠিক আছে। আকবর তার নিজস্ব ধর্ম তিনি কিন্তু প্রচার করেন। তো এই ধর্মের পেছনে কিন্তু তার
এটা ইতিহাস আছে। এবং তোমরা সকলেই জানো বীরবল, ঠিক আছে, বীরবলের কথা তোমরা পড়েছো, যে বীরবল ছিল তার হচ্ছে তোমার সেনাপতি, ঠিক আছে, সেনাপতি ছিলেন, ওকে সরি সেনাপতি বলছে, বীরবল ছিলেন তার মন্ত্রী, ঠিক আছে, তার সভাসদের মন্ত্রী। তোমরা নবরত্নম যে এটা পাবে, যে তার 9টা রত্ন ছিল, ঠিক আছে, মানে যে বিভিন্ন রকম তোমার থাকে না, যে সেনাপতি, ঠিক আছে, কবি, তোমার বিভিন্ন রকম, ঠিক আছে, তো নবরত্ন ছিল, সেটা আমরা পাবো। বীরবলের আসল নাম কি ছিল না, মহেশ দাস এই ধর্ম কিন্তু গ্রহণ করেন। তো দিন ই ইলাহি হচ্ছে এমন একটা ধর্ম যেটা কিন্তু নিজে কিন্তু তিনি সেই ধর্মটা কিন্তু তোমার তৈরি করেছিলেন, ঠিক আছে, দিন ই ইলাহি। ওকে, বোঝা গেল? এবং মনে করা হয় যে তার যে দিন ই ইলাহি যে ধর্মটা প্রথম গ্রহণ করেছিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে এই ধর্মটা কিন্তু গ্রহণ করেছিলেন হচ্ছে একজন হিন্দু ব্যক্তি, তিনি হচ্ছেন তার মন্ত্রী বীরবল, ঠিক আছে, তার আসল নাম হচ্ছে মহেশ দাস। ওকে, এগুলোতে কিন্তু একটু যদি ডেপথে যায় প্রশ্ন তাহলে এগুলো কিন্তু হয়। এছাড়াও জেনে রাখবে যে তোমার মনে করা হয় যে তোমার 18 জন, ঠিক আছে, 18 জন ব্যক্তি, মতান্তরে অনেকেই 13 জন, অনেক বইয়ে 13 জন লেখা থাকে, ঠিক আছে, 13 জন তোমার ব্যক্তি দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করে, ঠিক আছে। এবং বীরবল ছিলেন প্রথম এই ধর্মমত গ্রহণকারী ব্যক্তি, ঠিক আছে, তার প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। তিনি আফগানদের দমন করতে গিয়ে কিন্তু তিনি মারা যান, ঠিক আছে, এটা কিন্তু জেনে রাখলেও হবে, সমস্যা নেই, এটা আসে না, একটু জেনে রাখা ভালো। তিনি আফগানদের দমন করতে গিয়ে সেই যুদ্ধে কিন্তু তিনি নিহত হন। ওকে, এবং যে তোমার যে দিন ই ইলাহি, ঠিক আছে, একটা নতুন ধর্ম যেটি প্রবর্তন হয়, সেটা হচ্ছে তোমার, যার অর্থ হচ্ছে তোমার ঐশ্বরিক যে একশ্বরবাদ, ঠিক আছে, এই বিভিন্ন রকম ধর্ম তিনি মানে একটা নতুন মত তিনি চেষ্টা করেন যে এই ধর্ম মতে সর্বধর্ম সমন্বয়ের কথা বলবে, কোনো ধর্মকে ছোট না করা, ঠিক আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা সমন্বয় আনার চেষ্টা করার জন্য তিনি তার যে বাণী সেটা একটা কনসাইজ হইতে কিন্তু একটা ধর্মমত তিনি কিন্তু মানে দিয়েছিলেন, সেটা হচ্ছে তোমার দিন ই ইলাহি, এটা জানলে কিন্তু হবে। ওকে, প্রত্যেকটা ধর্মের যে সমন্বয়, এটাই হচ্ছে তোমার দিন ই ইলাহি। ওকে, দিন ইলাহি ধর্মমত দেখো প্রবর্তক হচ্ছে মোগল সম্রাট আকবর, ঠিক আছে। নেক্সট দেখো প্রবর্তন কাল 1581, ঠিক আছে, মতান্তরে 1582 বলা হয়। অর্থ হচ্ছে তোমার দিন ই ইলাহি নামক ফরাসি শব্দ অর্থ হচ্ছে তোমার ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস স্থাপন, ঠিক আছে, মতান্তরে অনেকে পবিত্রতাও বলে, ঠিক আছে। মূল কথা হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এবং আকবর তার হচ্ছে তোমার প্রতিনিধি। ওকে, ধর্মগ্রন্থ, কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো প্রচারক বা পুরোহিত কিন্তু ছিলেন না, তার কারণ তিনি নিজের মতো করে একটা ধর্ম মত তিনি কিন্তু তৈরি করেছিলেন। ওকে, গ্রহণকারী ব্যক্তি যদি বলা হয় ধর্ম গ্রন্থ এই কারণে কিন্তু নেই, ঠিক আছে। গ্রহণকারী ব্যক্তিবর্গ বীরবল ছিলেন একমাত্র হিন্দু ব্যক্তি, বাকি সকলে তোমার মুসলমান সভাসদ ছিলেন, ঠিক আছে। খাজা আব্দুল সামাদ চিত্রশিল্পী যে ব্যক্তি এই ধর্মগ্রহণ করেন, তিনি আকবরকে পীর বা গুরু বলে কিন্তু মনে করতেন, ঠিক আছে। যে ব্যক্তি এই ধর্মগ্রহণ করতেন তাকে আকবর কি হিসেবে মনে করতেন, পীর বা গুরু হিসেবে। ওকে, তারা সম্রাটের জন্য 4টি ত্যাগ করতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি কি, এটা বইয়ে তোমরা পাবে না, এটা একটু দেখে নাও, ঠিক আছে, প্রয়োজন পড়লে একটু লিখে নিও। জীবন, সম্পত্তি, সম্মান ও ধর্ম, ঠিক আছে, জান, মাল, দিন এবং নামুস, ঠিক আছে। ইলাহিদের সম্রাটের ছবি পাগড়িতে রাখতে হতো, ঠিক আছে। ইলাহিদের মধ্যে তোমার সাক্ষাৎ হলে আল্লাহু আকবর, ঠিক আছে, ঈশ্বর মঙ্গলময়, এবং প্রত্যুত্তরে তোমার জল্লা লাহু, তার মহিমা বিকশিত হোক বলে বলতে হতো, ঠিক আছে, পরক্ষণে, যেটা রিপ্লাই বলতে পারো, ঠিক আছে, প্রত্যুত্তরে যেটাকে বলা হয়। আমি এগুলো অতটা বুঝি না, ঠিক আছে। এসে আবার তাদের প্রত্যহ সূর্যোদয়, মধ্যাহ্ন এবং তোমার সূর্যাস্তের সময়, মানে উচ্চারণে যদি মিস্টেক হয় এই জায়গাটা, ঠিক আছে, তাহলে প্লিজ ক্ষমা করে দিও, এই যে ব্যাপার, কারণ এগুলো ধর্মের ব্যাপার, ঠিক আছে। নেক্সট 5, ইলাহিদের গোমাংস ভক্ষণ, ঠিক আছে, বহু বিবাহ, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, জুয়া খেলা, মদ্যপান করা কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ ছিল, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু নিষিদ্ধ ছিল। তার যে ধর্মমত, আকবরের যে দিন ইলাহি মত, এগুলো কিন্তু তাদেরকে মেনে চলতে কিন্তু হতো। ওকে, নেক্সট দেখো সমাপ্তিকাল তোমার 1605 খ্রিস্টাব্দে আকবর মৃত্যুর সঙ্গে কিন্তু এই ধর্মে কিন্তু সমাধি কিন্তু রচিত হয়, মানে শেষ হয়। ওকে, আকবর ঝাড়খা ই দর্শন চালু করেন। হিন্দু পোশাক পরিহিত অবস্থায় আকবর প্রস্তাব জানলা দিয়ে নিচে অপেক্ষমান সমবেত জনতাকে দর্শন দেন, ঠিক আছে। নেক্সট দেখো মনসবদারি প্রথা, প্রশাসনিক ক্ষেত্রে আকবর শেরশাহের যে পদাঙ্ক অনুসরণ করেছিলেন, ঠিক আছে। আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন, এটি ছিল মুঘল আমলে প্রচলিত সামন্ততান্ত্রিক ব্যবস্থা। এই ব্যবস্থা ছিল তোমার মুঘল শাসন ব্যবস্থার প্রথম যে তোমার স্তম্ভ। মনসব শব্দটা তোমার হচ্ছে তোমার পদমর্যাদা। পদমর্যাদা অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে তোমার 10 থেকে প্রায় তোমার 10,000 ই মনসব পেতে পারেন, ঠিক আছে। তবে তোমার 7,000 এবং 10,000 এই মনসব সম্রাটের তোমার নিকট আত্মীয় এবং তোমার মানে যুবরাজদের জন্য তোমার বরাদ্দ হতো। ওকে, দু রকমের মনসব দেওয়া হতো, একটা হচ্ছে তোমার জাট, যেটা পদাতিক সৈন্য, মানে বিভিন্ন রকম যে তোমার কি বলবো সামরিক বাহিনীতে নিয়োগ করা, এটা হচ্ছে তোমার মনসবদারি প্রথা, ঠিক আছে। দায়িত্ব দেওয়ার জন্য তারা চাকরির মতো একটা বেতন তারা যেন পেতে পারে, ঠিক আছে। জাট পদাতিক সৈন্য যারা, এটা চলবে। পদাতিক মানে কি, আর্মি ধরে নাও, ঠিক আছে,
মানে গ্রাউন্ডে যারা কাজ করবে, আর সওয়ার মানে হচ্ছে তোমার অশ্বরে যারা ঘোড়া আরোহণ করে, ঠিক আছে, আচ্ছা ব্যাপার। বংশধর প্রথাকে না নির্দিষ্ট জমির পরিবর্তে একটি ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ সৈন্য পোষণ করতেন, তাকে জমি দিতে হতো এবং যুদ্ধের সময় সম্রাটকে সৈন্য দিয়ে সাহায্য করতে বাধ্য থাকতেন। ওকে, মনসব দেওয়ার ব্যাপারে মোগল সম্রাট কোনো নির্দিষ্ট রীতি ছিল না, সম্রাটের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী মনসব কিন্তু দেওয়া হতো। ওকে, আকবরের সর্বোচ্চ হিন্দু মনসবদার ছিলেন মানসিং। ভগবান তোমার দাসের পুত্র প্রথমে 70 এবং পরে তোমার 10,000 মনসব কিন্তু পান। সবচেয়ে কিন্তু বেশি মনসব তিনি কিন্তু পেয়েছিলেন মানসিংহ। ওকে, বংশধর প্রথা গ্রহণ করা হয়েছিল মঙ্গোলিয়া থেকে। ওকে, তার সময় যে রাজস্ব ব্যবস্থা সেটাও কিন্তু যথেষ্ট কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল? টোডরমল। ঠিক আছে, আমরা যে নবরত্ন যেটার কথা বললাম, ঠিক আছে, নবরত্ন মানে 9জন রত্ন ছিল, তার নাম পরপর করে পড়ছি। বীরবল পড়লাম, ঠিক আছে, মানসিং পড়লাম, টোডরমল পড়লাম, পরপর করে সবগুলোই পড়বো। প্রথমে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আকবর শের শাহের অনুসৃত নীতি কিন্তু গ্রহণ করেছিলেন, ঠিক আছে, মানে শের শাহের কিছু কিছু নীতি তিনি কিন্তু গ্রহণ করেছিলেন রাজস্ব আদায়ের ক্ষেত্রে। পরবর্তীকালে তোমার 1580 খ্রিস্টাব্দে টোডরমল 10 বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করেন। এই প্রথা অনুযায়ী জমির উৎপাদনের নিরিখে ভূমি রাজস্ব নির্ধারিত হতো, তার নাম হচ্ছে তোমার ছিল যাবতী ভূমি রাজস্ব। ওকে, দেখো জমির প্রকৃতি অনুযায়ী 4টি ভাগ করা যায়। পুলজ, যে জমি তোমার সবসময় চাষ হয়। পরটি, যে জমি তোমার কিছু সময় পতিত থাকে, পতিত মানে কি চাষ হয় না এরকম, কিছু সময় পতিত থাকে। নেক্সট হচ্ছে চাচর, যে জমি তোমার 3 বছর মতো তোমার পতিত থাকে, 3 বছর মতো পতিত থাকে। নেক্সট হচ্ছে বানজার, বানজার হচ্ছে তোমার যে জমি দীর্ঘকাল চাষ করা হয়। এইভাবে কিন্তু মানে বিভক্ত করা হতো। ওকে, নেক্সট শাসন ব্যবস্থা। আকবরের কেন্দ্রীয় প্রশাসনে তোমার সর্বাধিক গুরুত্বপূর্ণ তোমার ছিল হচ্ছে উজির, যেটা প্রধানমন্ত্রীর যে সমতুল্য বলা হয় উজির। ঠিক আছে, গোপাল ভাঁড়ে দেখবে যেটা আমরা পাই, ঠিক আছে, আকবর, ঠিক আছে, গোপাল ভাঁড়ের যে আকবর তো না, গোপাল ভাঁড় হচ্ছে তোমার সিরাজউদ্দৌলা। ঠিক আছে, যে উজিরের কথা যেটা পাই কার্টুন অনেকে দেখো বুঝতে পারবে। প্রধানমন্ত্রীর সমতুল্য এই পদে অসীন ছিলেন তোমার আবুল ফজল। ঠিক আছে, আবুল ফজল ইনিও কিন্তু নবরত্নের মধ্যে একজন। ঠিক আছে, আবুল ফজল। ওকে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ তোমার পদ ছিল রাজস্ব মন্ত্রী। ঠিক আছে, এই পদে তোমার আসীন ছিলেন রাজা টোডরমল। ওকে, দ্বিতীয় তোমার গুরুত্বপূর্ণ পদ ছিল তোমার মীর সমান, গৃহ পরিচালনা করা। ঠিক আছে, প্রধান বিচারপতি ছিলেন তোমার চতুর্থ গুরুত্বপূর্ণ পদে তোমার ছিলেন কাজী। মীর বক্সি ছিলেন তোমার সামরিক বিভাগের তোমার প্রধান। ঠিক আছে, তো এটা মনে রাখার একটা ট্রিক্স আমি বলতে পারি, একটু তোমরা একটু দেখে নিতে পারো। আমি একটু জুম করছি, এখানে আমি লিখে দিচ্ছি ফাঁকাতে। ঠিক আছে, মানে মনে রাখার একটা ট্রিক্স আমি তৈরি করেছি, তোমরা একটু ফলো করতে পারো। আকবরের নবরত্ন মনে রাখার ট্রিক্স হচ্ছে তোমার যেগুলো নাম বললাম সেগুলো MSD মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে, এখানে অ্যাপোস্ট্রফি এস দেবে, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, এস এর কোনো মানে ফর্ম নেই, দেওয়ার দরকার নেই। এখানে ফ্যাট, MSD ফ্যাট। ঠিক আছে, MSD ফ্যাট ফ্রেন্ড, FRIEND, এটা ক্যাপিটাল লেখার কারণ হচ্ছে এগুলোর কোনো মানে নেই। ঠিক আছে, জাস্ট মানে ট্রিক্সটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে। ব্যাট, MSD ফ্যাট ফ্রেন্ড ব্যাট, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, বিএটি এটা ক্যাপিটাল লেখার কারণ কি প্রত্যেকটা বি এগুলোর মানে আছে। ঠিক আছে, MSD এম ফর মানসিং, শর্ট ফর্মে লিখছি মানসিং। ঠিক আছে, বা ইংলিশে লিখে দিলেও হবে মানসিং, SINGH। ওকে, মানসিং। নেক্সট হচ্ছে তোমার ডি ফর লিখে নিও। ঠিক আছে, মোল্লা দো পিয়াজা। ঠিক আছে, মোল্লা দো পিয়াজা, মোল্লা দো পিয়াজা, PIYAZA, পিয়াজা। ওকে, নেক্সট হচ্ছে তোমার F ফর, এই যে যেগুলো ক্যাপিটাল, আমি একটু দাঁড়াও একটু অন্য কালে নিয়ে নিই ভালো হবে। ঠিক আছে, এই যে তোমার যেগুলো এই যে ক্যাপিটাল যেগুলো লিখেছি এগুলোর কিন্তু মানে আছে। ঠিক আছে, এগুলোতেই তোমার নবরত্ন যেটা বললাম 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে যাচ্ছে নাকি নবরত্ন? 1 2 3, ওকে, 4 5 6 7 8 9 10, 10টা হয়ে যাচ্ছে কেন? ওইটা একটু দাঁড়াও তো। 1 2 3 4 5 6 7 8 9, 9টাই তো হচ্ছে, তার আগে আমি লিখে নিই। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার দেখো F ফর হচ্ছে তোমার, F ফর কি হবে? ফৌজি। ঠিক আছে, FAI ফৌজি। ঠিক আছে, এগুলো লিখে নিও একটু। ঠিক আছে, মানে এই ট্রিক্সটা মনে রাখলে অনেক সময় মানে পরীক্ষা আসে। ঠিক আছে, A ফর হচ্ছে তোমার আবুল ফজল, মোস্ট ইম্পর্টেন্ট আসে। ঠিক আছে, আবুল ABUL ফজল, FAZAL, আবুল ফজল। ওকে, নেক্সট হচ্ছে তোমার টি ফর হচ্ছে তোমার তানসেন। ঠিক আছে, মানে সঙ্গীত বিশারদ তিনি ছিলেন। ঠিক আছে, তানসেন বিখ্যাত, তানসেন। নেক্সট দেখো F ফর হচ্ছে তোমার ফকির আজিউদ্দিন। ঠিক আছে, ফকির লিখে দেওয়ার কারণ না লিখে দিলেও পারতাম, মানে লিস্টে তো দেওয়াই আছে, মানে মনে রাখতে হবে। ঠিক আছে, ইংলিশে লিখে দিচ্ছি, তোমরা বাংলাতে লিখে নিও। ঠিক আছে, আজি দেখবে PDF এ লেখাই আছে। ঠিক আছে, ওই জন্য ইংলিশটাই লিখলাম। নেক্সট দেখো B ফর বীরবল, বীরবল। ওকে, B ফর বীরবল।
আই হোপ তোমরা মানে লিখে নাও এটা, ঠিক আছে? আমি এটা মিশিয়ে দেবো, একটু লিখে নাও। ওকে, আচ্ছা কাজ হলো, এটা আবার দাগ পড়ে গেল। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও, মানে পজ করে তোমরা একটু লিখে নাও, তারপরের পার্টটা আমি লিখে দিচ্ছি। নেক্সট হচ্ছে তোমার এ পর্যন্ত লিখলাম। নেক্সট হচ্ছে তোমার এ আছে আর টি আছে, ঠিক আছে? এ আছে, মানে জায়গা নিচ্ছে না, এর জন্য লিখলাম এ আছে আর টি আছে। এ হচ্ছে তোমার আব্দুর রহিম খান, ঠিক আছে? এটা বড় নাম, আমি শর্টে লিখে দিচ্ছি আব্দুর রহিম খান, ঠিক আছে? এ আর কে শর্ট ফর্মে লিখলাম। আর হচ্ছে টোডারমাল, TODARMAL। ওকে, এই হচ্ছে তোমার 9 জন তোমার নবরত্ন, ঠিক আছে? মনে রাখবে MST FAT ফ্রেন্ড ব্যাট, যেটা বললাম সেটা মনে রাখবে, তাহলে কিন্তু যেগুলো ক্যাপিটাল লিখলাম সেগুলো কিন্তু সেটা তোমরা মনে রাখতে পারো। ওকে, নেক্সট চলো। শিল্পানুরাগ কি কি বানিয়েছিলেন দেখো। হুমায়ুনের সমাধি, ঠিক আছে? আগ্রা দুর্গ, ঠিক আছে? ফতেহপুর সিকরি বা তোমার বুলন্দ দরওয়াজা, ঠিক আছে? এলাহাবাদ কোর্ট, জাহাঙ্গীর মহল, হারুন মিনার প্রভৃতি কিন্তু স্থাপত্য তিনি নির্মাণ করেছিলেন, ঠিক আছে? মনে রাখবে, তাহলেই হবে। সাংস্কৃতিক অবদানগুলো কি কি ছিল না, নবরত্ন, ঠিক আছে? যেটা তোমার বললাম, ফৌজি সভাপতি ছিলেন, যিনি তোমার কবি সম্রাট নামে কিন্তু পরিচিত ছিলেন, ঠিক আছে? শেখ মুবারক বাবা নামে পরিচিত, ঠিক আছে? আবুল ফজল, ঠিক আছে? আইনে আকবরী বা তোমার আকবরনামা কিন্তু তিনি মানে আকবরের জীবন কাহিনী সেটা কিন্তু লিখেছিলেন তোমার আইনে আকবরী, ঠিক আছে? আকবরনামা আবুল ফজল লিখেছিলেন, তার নাম কি আকবরনামা বা আইনে আকবর, ঠিক আছে? আকবরের জীবন কাহিনী অনেক সময় আসে, ঠিক আছে? যেমন বাবরনামা, আকবরনামা, ঠিক আছে? মান সিং অন্যতম তোমার সেনাপতি ছিলেন, তার আসল নাম হচ্ছে তোমার রামতনু পান্ডে, তিনি সঙ্গীত বিষয়ক তিনি ছিলেন, ঠিক আছে? তানসেন গোয়ালিয়র ঘরানার উচ্চাঙ্গ তোমার সঙ্গীত শিল্পী কিন্তু ছিলেন। ওকে, আব্দুল রহিম খান ইখানান বৈরাম খানের ছেলে, ঠিক আছে? ফার্সি ভাষায় তোমার বাবরনামা রচনা করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট, একটু ঘুরিয়ে আসলে কিন্তু এটা আসতে পারে। ফার্সি ভাষায় বাবরনামা কে রচনা করেন? তো হচ্ছে তোমার বৈরাম খানের ছেলে আব্দুল রহিম খান খানান। ওকে, বীরবল আসল নাম মহেশ দাস, বিদূষক ছিলেন, ঠিক আছে? তোমার তোমার মির্জা আজিজ কোকা সেনাপতি ছিলেন অন্যতম, ঠিক আছে? টোডারমাল রাজস্ব মন্ত্রী, ঠিক আছে? থাকলেও পরবর্তীকালে তোমার প্রধানমন্ত্রী বা পদে কিন্তু নিযুক্ত হন। আমি একটু ভুল বলেছি, ঠিক আছে? একটু ভুল বলেছি, কারেকশন করে নাও। বীরবল তোমার কিন্তু মন্ত্রী কিন্তু তিনি ছিলেন না, ঠিক আছে? ওকে, মন্ত্রী কিন্তু ছিলেন না, টোডারমাল ছিলেন রাজস্ব মন্ত্রী, ঠিক আছে? পরবর্তীকালে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু উন্নতি হন। এই জায়গাটা একটু ভুল বলেছি, ঠিক আছে? নেক্সট চলো। এবং কিন্তু বীরবল কিন্তু এই যে দেখবে গোপাল ভাঁড়ের মতো কিন্তু বীরবল অনেক কিন্তু গল্প আছে, মানে বিভিন্ন রকম ক্ষেত্রে গোপাল ভাঁড়ের মতো কিন্তু বীরবল কিন্তু তাকে সাহায্য করেছিলেন। তিনি মন্ত্রিত্ব পদে না থাকলেও তার ব্রেন ছিল প্রচুর তুকর, বিভিন্ন রকম প্রবলেম গোপাল ভাঁড় দেখেছো সেরকম করে কিন্তু তিনি মানে বিভিন্ন রকম ক্রিটিক্যাল প্রবলেমগুলোকে তিনি কিন্তু বীরবল কিন্তু সমাধান কিন্তু করেছিলেন। ওকে, দেখবে বীরবলে আমরা বিভিন্ন রকম কার্টুনে কিন্তু দেখতে পাই। ওকে, আকবর একটি তোমার অনুবাদ বিভাগ তৈরি করেছিলেন। তার আদেশে তোমার আর্যভট্টের লেখা সাংস্কৃতিক যে গণিত পুস্তক লীলাবতীকে তোমার ফার্সি ভাষায় অনুবাদ করেন, ঠিক আছে? রামায়ণ, মহাভারত, ঠিক আছে? কথা, সরিস সাগর, ঠিক আছে? অথর্ববেদ প্রভৃতি তোমার সাংস্কৃতিক গ্রন্থ ফার্সি ভাষা কিন্তু অনুবাদ করেছিলেন। ওকে, এগুলো কিন্তু ছোট ছোট ডেটা, তোমরা অবশ্যই একটু দেখে নিও। ওকে, ঠিক আছে? আকবরের তোমার সমসায়িক বিখ্যাত সুফি সাধক ছিলেন তুলসী দাস, ঠিক আছে? দাদু দয়াল, নেক্সট হচ্ছে সেলিম চিস্তি, ঠিক আছে? নেক্সট দেখো 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় এবং আকবরের মৃতদেহ সমাধিত করা হয়েছে তোমার সেকেন্দ্রায়, ঠিক আছে? সেকেন্দ্রা যেটাকে বলা হয় আগ্রা দুর্গ থেকে তোমার 3 মাইল দূরে। আকবর আমলে তোমার নরওয়াজ উৎসব পালন করা হতো। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ আকবরের সমসাময়িক ছিলেন। ওকে, সময় মানে আকবরের সময় ছিলেন। ওকে, নেক্সট আবার জাহাঙ্গীর খুব ছোট রয়েছে, মানে বিশাল কিছু জাহাঙ্গীর থেকে তোমার আসে না, কয়েক মিনিট আমরা দেখে নিই, ঠিক আছে? খুব ডিটেলসে আমরা যাবো না, ঠিক আছে? পিতা ছিলেন তোমার আকবর, ঠিক আছে? মাতা ছিলেন তোমার মরিয়ম হীরা কুইবি, ঠিক আছে? প্রকৃত নাম হচ্ছে তোমার সেলিম নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, তার প্রকৃত নাম, ঠিক আছে? সিংহাসনে আরোহণ হচ্ছে তোমার 1605 খ্রিস্টাব্দে। সেলিম নূর উদ্দিন মোহাম্মদ তোমার জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি কিন্তু ধারণ করে, ঠিক আছে? সিংহাসনে আরোহণ করে এবং ইতিহাসে তিনি জাহাঙ্গীর নামে কিন্তু অধিক পরিচিত। ওকে, তাহলে তার প্রকৃত নাম হচ্ছে তোমার সেলিম নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, কিন্তু তিনি জাহাঙ্গীর নামে কিন্তু সবচেয়ে বেশি পরিচিত ছিলেন, ঠিক আছে? জাহাঙ্গীর শব্দ অর্থ হচ্ছে তোমার পৃথিবীর ধারণকারী। পরীক্ষা আসে, অবশ্যই পড়তে হবে। বিবাহ করেন হচ্ছে তোমার নূরজাহানকে। নূরজাহান আসল নাম হচ্ছে তোমার মেহের উন্নেশা, এর অর্থ হচ্ছে তোমার হচ্ছে জগতের আলো, ঠিক আছে? পিতা ছিলেন তোমার হচ্ছে মির্জা গিয়াস বেগ। আলিকুল বেগ নামক একজন তোমার জায়গিরদারের সাথে তোমার মেহের উন্নেশা কিন্তু বিবাহ হয়। ওকে, এবং জাহাঙ্গীর আলিকুল তোমার বেগমকে শের আফগানে উপাধিতে ভূষিত করেন এবং তার বর্ধমানে তোমার জায়গিরদার কিন্তু করেন। ওকে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে তোমার দিল্লিতে মেহের উন্নেশাকে বিবাহ করার পর তার নাম রাখেন হচ্ছে তোমার নূরজাহান, ঠিক আছে? তাহলে কিন্তু একজন মানে মেহের উন্নেশার কিন্তু তোমার বিয়ে কিন্তু অন্যজনের সাথে হয়েছিল, কিন্তু এবার পরে কিন্তু তিনি কিন্তু জাহাঙ্গীর কিন্তু মানে নূরজাহানকে বিয়ে করেছিলেন। ওকে, নূরজাহান 1611 থেকে তোমার 21 খ্রিস্টাব্দে, ঠিক আছে?
তোমার জন্ম মানে যে তোমার মধ্যে তোমার মোগল শক্তিকে তোমার নিয়ন্ত্রণ করে ফেলে। ওকে, এই নিয়ন্ত্রণ কায়েম করতে নূরজাহান একটি চক্র তৈরি করেছিলেন ইতিহাসে, যেটি তোমার নূরজাহান চক্র নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, নূরজাহান চক্রের মধ্যে যারা ছিলেন সেটা হচ্ছে নূরজাহান নিজে, মির্জা গিয়াস বেগ, ইনি তোমার ইতোমত দৌলা উপাধি পেয়েছিলেন। নূরজাহানের ভাই ভাই তোমার আসফ খান, মমতাজের বাবা খুররম, যেটা তোমার শাহজাহান। ওকে, নূরজাহান একমাত্র মুঘল মহিলা যার প্রতিকৃতি মুঘল মুদ্রায় কিন্তু পাওয়া যায়, মানে প্রতিকৃতি মানে তার ছবি, মুঘলের যে মুদ্রা টাকা মানে যেগুলো কয়েন সেগুলো কিন্তু পাওয়া যায়, সেটা একজনই ব্যক্তি, সেটা হচ্ছে মুঘল মহিলা। ঠিক আছে, জাহাঙ্গীরের আমলে কান্দাহার বিদ্রোহ করে যুবরাজ খরমকে মানে খর্রম যেটাকে বলে, ঠিক আছে, খর্রমকে সেই বিদ্রোহ তোমার দমন করতে পাঠাতে চাইলে গুপ্ত হত্যায় ভয় তিনি কিন্তু যেতে অস্বীকার করেন। ওকে, নেক্সট দেখো যুবরাজ খসরুর বিদ্রোহ হয়। ঠিক আছে, জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করলে তোমার যুবরাজ খসরু, যিনি তোমার সেলিমের পুত্র ও তোমার আকবরের প্রিয় নাতি ছিলেন। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু কি হবে না, ওই যে যারা পুত্র ছিলেন দেখবে দেখবে অনেক বিয়ে কিন্তু তারা করতেন। এই যে সম্রাট, যে সমস্ত রাজা নাম পাবে ইতিহাসে, প্রচুর কিন্তু বিয়ে করতেন, দেখবে 7, 8টা 9টা 10টা, ঠিক আছে, বিয়ে করতেন। তার কারণ কি, এই যে মানে মেরে একটা রাজ্য জয় করতে গেলে তার প্রথম ধরো ছেলেকে যুদ্ধে পাঠাতো, ঠিক আছে, তাকে মেরে ফেললো, আবার একটা ছেলে, মানে যেন তাদের রাজ্য পাঠা যেন শেষ না হয় এই কারণে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যেত যে রাজা সিলেক্ট করার সময় মানে রাজপুত্র সিলেক্ট করার সময় তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যেত, তারপর আবার কোন একটা ধরনের তার মধ্যে তার পুত্রগুলো তার অন্য ভাইগুলোকে মেরে ফেলেছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার রাজ্য জয়ের আশায় বাবাকেই মেরে ফেলেছে ঔরঙ্গজেব। ঠিক আছে, দেখবে ঔরঙ্গজেব পিতাকে কিন্তু হত্যা করেছিল। ঠিক আছে, অনেক রকম ইতিহাস কিন্তু তোমরা পাবে। ওকে, বিদ্রোহ ঘোষণা করেন দেখো, তাহলে সেলিমের পুত্র মানে জাহাঙ্গীরের পুত্র কিন্তু তার বিরুদ্ধে তোমার বিদ্রোহ ঘোষণা করেন। ওকে, এবং পঞ্চম শিখ গুরু অর্জুন সিং যুবরাজ খসরুকে তোমার সাহায্য করেছেন। ওকে, এবং এই বিদ্রোহ জাহাঙ্গীরের নির্মমভাবে কিন্তু তোমার দমন করেন, যুবরাজ খসরুকে তোমার অন্ধ করে দেয় এবং পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন। তাহলে দেখো জাহাঙ্গীর কিন্তু পঞ্চম শিখ গুরুকে কিন্তু হত্যা করেছিলেন। ওকে, জেলে অত্যাচার করে কিন্তু তিনি মারা গিয়েছিলেন, মানে জেলে বিভিন্ন রকম অত্যাচার করা হতো। তার দোষটা কি না, তিনি অর্জুন সিং তোমার যুবরাজ খসরুকে তোমার সাহায্য করেছিলেন। ওকে, নেক্সট অমর সিংহের তোমার বসতা শিকার, মেবারের রাজা অমর সিংহ জাহাঙ্গীরের বসতা শিকার করে না। ঠিক আছে, রানা প্রতাপের ছেলে অমর সিংহ, হকিংস ও তোমার টমাস রো, ক্যাপ্টেন হকিংস এবং টমাস রো তোমার জাহাঙ্গীরের রাজসভায়, তাহলে জাহাঙ্গীরের সময় কিন্তু তোমার টমাস রো এবং ক্যাপ্টেন হকিংস কিন্তু এসেছিলেন, সালগুলো একটু দেখে নিন। ঠিক আছে, এখানে লেখা আছে স্যার টমাস রো এর উদ্যোগে জাহাঙ্গীর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তোমার কোম্পানিকে সুরাটে প্রথম বাণিজ্য কুটির নির্মাণের এবং ভারতে বাণিজ্যে কিন্তু অনুমতি দেন। তাহলে দেনকে জাহাঙ্গীর মানে তোমার মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তোমার কুঠি নির্মাণ কিন্তু অনুমতি দেন। হকিংসকে জাহাঙ্গীর ইংলিশ খান উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, চিত্রকলা দেখে নাও, চিত্রকলার বিভিন্ন রকম আমরা উদাহরণ কিন্তু জাহাঙ্গীরের আমলে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে তোমার স্যার টমাস রো এবং তোমার উইলিয়াম তোমার হকিংস কিন্তু তার আমলে কিন্তু এসেছিল। ওকে, বিভিন্ন রকম শিল্পকলার যে ঐতিহ্য সেটা কিন্তু আমাদের জাহাঙ্গীরের আমলে কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, সম্রাট জাহাঙ্গীর তোমার সঙ্গীতানুরাগী ছিলেন, সঙ্গীত তিনি পছন্দ করতেন, তিনি বহু হিন্দি গান রচনা করেছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার জাহাঙ্গীরের তোমার রাজবাড়ে তোমার জগন্নাথ, ঠিক আছে, জনার্দন ভট্ট ছিলেন তোমার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। ঠিক আছে, এবং জাহাঙ্গীরের যে রাজদরবার বিভিন্ন রকম সম্রাটের আমলে বিভিন্ন রকম তোমার চিত্রকলা, কারো আমলে তোমার সঙ্গীত, ঠিক আছে, কারো আমলে তোমার শিল্প সাহিত্য, সেগুলো তোমার মানে কি বলবো বিশিষ্ট আকার ধারণ করেন। ঠিক আছে, চিরশিখরে পৌঁছায়, বিখ্যাত হয়। তো জাহাঙ্গীরের সময়কালে আমরা বিভিন্ন রকম যে শিল্পকলা, ঠিক আছে, এগুলো কিন্তু পাবো, চিত্রকলা। ঠিক আছে, দেখো জাহাঙ্গীরের রাজত্বকালকে বলা হয় মুঘল চিত্রশিল্পের স্বর্ণযুগ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের তোমার স্বর্ণযুগ বলা হয়। তার আমলে তোমার একজন বিখ্যাত চিত্রশিল্পের নাম হচ্ছে তোমার মনসুর। ওকে, পরীক্ষা আসে এটা। জাহাঙ্গীরের আমলে তোমার বিশেন দাস নামক, ঠিক আছে, বিশেন দাস নামক একজন তোমার চিত্রশিল্পকে প্রতিকৃত অঙ্কন শিক্ষার জন্য পারস্যে পাঠানো হয়। ঠিক আছে, জাহাঙ্গীর আমলে ভারতের প্রথম তোমার বারাক চিত্র শৈলীর তোমার সূচনা করেন। এই চিত্রশৈলীতে তোমার নির্মিত তার প্রথম স্থাপত্য কৃতি হচ্ছে তোমার ইতোমত দৌলা সমাধি। তামাক চাষের প্রচলন কিন্তু এখানে হয়। ঠিক আছে, পর্তুগিজ থেকে ভারতীয়রা প্রথম তামাক চাষ শিখেছিলেন। ওকে, এবং পর্তুগিজ থেকে কিন্তু আমরা এই যে আলু, ঠিক আছে, প্রচন্ড যে আমরা আলু খাই, ঠিক আছে, এটাও কিন্তু তোমার পর্তুগিজদের থেকেই আমাদের পাওয়া। ঠিক আছে, তাছাড়া আলু কিন্তু আমরা আগে খেতাম না, কিন্তু পর্তুগিজদের থেকে কিন্তু আমরা এই আলুটা কিন্তু পাই। ওকে, আত্মজীবনী, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আত্মজীবনী নামগুলো মনে রাখবে। তাহলে আকবরের আত্মজীবনী পেলাম আমরা, বাবরের আত্মজীবনী পেলাম। ঠিক আছে, হুমায়ুন নামা আত্মজীবনী আছে। প্রত্যেকের আত্মজীবনীগুলো একটু মনে রাখবে, পড়িয়ে কিন্তু আসে। ওকে, কোন ভাষায় লেখা? ফার্সি ভাষায় লেখা। কর ব্যবস্থা,
তিনি 12 কানুন নামক কিন্তু নতুন 12টি আইন জারি করেন এবং এই আইনগুলোর মাধ্যমে যে প্রশাসনিক যে প্রয়াস গৃহীত হয়েছিল তার মধ্যে তোমার অন্যতম হচ্ছে জাকাত নামক কিন্তু কর তিনি বন্ধ করেন, ঠিক আছে? জাকাত এটা কিন্তু তিনি বন্ধ করেছিলেন, ঠিক আছে? জাকাত কর। নেক্সট দেখো বাংলার 12 ভূঁইয়া দমন। তার আমলে বাংলার 12 জন জমিদার একত্রে তোমার জমিদারে জাহাঙ্গীরের বিরুদ্ধে তোমার বিদ্রোহ করে, সেটা তিনি দমন করেন। ইতিহাসে এরা 12 ভূঁইয়া নয় বলেছে, তাহলে একসঙ্গে 12 জন জমিদার একত্রে তোমার জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি এটাই কিন্তু দমন করেন। ওকে, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল তোমার ঈশা খান, তার পুত্র মুসা খান, ঠিক আছে, কেদার রায়, প্রতাপাদিত্য, উসমান, জাহাঙ্গীর, সেলিম চিস্তির পুত্র ইসলাম খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন এবং এই বিদ্রোহ কিন্তু দমন করেন। ওকে, দাক্ষিণাত্যের 1617 খ্রিস্টাব্দে মালিক অম্বরকে পরাজিত করে তোমার আহমেদনগর দুর্গ ও বালাঘাট অঞ্চল দখল করতে সক্ষম হন। তিনি মালিক অম্বরের পরাজয় সন্তুষ্ট হয়ে যুবরাজ খুররমকে শাহজাহান উপাধিতে কিন্তু তোমার ভূষিত করেন। তাহলে তিনি মালিক অম্বরের পরাজয় সন্তুষ্ট হয়ে যুবরাজ খুররমকে শাহজাহান হিসেবে কিন্তু তিনি তোমার উপাধি হিসেবে কিন্তু ঘোষণা করেন, ঠিক আছে? তাহলে কোন যুদ্ধের পর? মালিক অম্বরের পরাজয় সন্তুষ্ট হয়ে। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো পিয়েত্রা ভল্লের ভারত দমন। পিয়েত্রা ভল্লে নামক একজন ইটালির পর্যটক জাহাঙ্গীর আমলে ভারত, তাহলে জাহাঙ্গীরের আমলে বিভিন্ন রকম যে পর্যটক তারা কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, সেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই নামগুলো কিন্তু মনে রাখবে। ওকে, মতি মসজিদ, ঠিক আছে, তোমার লাহোরের মতি মসজিদ ও তোমার ঈদ মত দৌলার মার্বেল নির্মিত সমাধি তোমার সৌধ জাহাঙ্গীরের রাজত্বকালে তোমার অন্যতম স্থাপত্য কিন্তু নিদর্শন, ঠিক আছে? এগুলো কিন্তু মানে তার যে স্থাপত্য বিভিন্ন মানে বিশাল কিছু হয়নি, তবে কিন্তু এগুলোই কিন্তু তার ছিল। এই শাহজাহানের কিন্তু আমলে কিন্তু বা রাজত্বকালে আমরা বিভিন্ন রকম নতুন নতুন স্থাপত্য, ঠিক আছে, বিভিন্ন রকম স্মৃতিসৌধ, যেমন তার মানে বলাই মানে সপ্তম আশ্চর্য যেটা আমরা বলি তাজমহল, তার তৈরি, ঠিক আছে? নেক্সট দেখো বিশেষ দ্রষ্টব্য হচ্ছে তোমার জাহাঙ্গীর যমুনা নদীর তীর থেকে আগ্রার কেল্লা অবধি একটি সোনার শেকলযুক্ত ঘন্টা ঝোলানো থাকতো। একে বলা হতো তোমার চেন অফ জাস্টিস। যে কেউ ওই ঘন্টা বাজিয়ে সম্রাটের কাছে তোমার বিচার প্রার্থনা কিন্তু করতে পারতো, মানে ওই ঘন্টা বাজিয়ে কেউ যদি কোনো প্রবলেমে পড়তো তাহলে তিনি কিন্তু বিচার কিন্তু প্রার্থনা করতে পারতো। ওকে, তাহলে 1627 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1627 খ্রিস্টাব্দে তোমার আগ্রায় কিন্তু জাহাঙ্গীর কিন্তু মৃত্যু বরণ করেন বা তার মৃত্যু হয়। ওকে, তাহলে জাহাঙ্গীরের টোটাল পার্টটা আমরা পড়লাম। তাহলে এই ভিডিওতে আমরা কি কি জানলাম? মুঘল সাম্রাজ্যের যে দুজন সম্রাট, একটা হচ্ছে তোমার আকবর আর একটা হচ্ছে তোমার জাহাঙ্গীর, তার সমস্ত যে ব্যাপারগুলো, ঠিক আছে, যেটা তার যে রাজজয়ের ইতিহাস, শিল্পকলা, ধর্মনীতি, ঠিক আছে, তার রাজস্ব পার্ট, সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলসে জানলাম। এর পরের পার্টে লাস্ট একটা পার্ট আসবে, সেটা হচ্ছে তোমার শাহজাহান এবং তোমার ঔরঙ্গজেব। এই পার্টে কিন্তু আমাদের লাস্ট ভিডিও কিন্তু আসবে, এরপরে কিন্তু আমরা মুঘল সাম্রাজ্যটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আই হোপ তোমরা প্রত্যেকটা জায়গা তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটা তোমরা এনজয় করেছো। আই হোপ, থ্যাংক ইউ। ওকে।